আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কি। আর কেউ যদি আহ, ঘোলা দেখতে পান, ব্লারি দেখতে পান, তাহলে হচ্ছে যে আপনার সেটিংস থেকে, ভিডিও সেটিংস থেকে রেজুলেশন 720-তে সেট করে নেন। ওকে, তো গতদিন আমরা হলো গিয়ে আমাদের কমপ্লিমেন্টের কিছু এমসিকিউ এক্সাম্পল দেখছিলাম। আজকে আমাদের কমপ্লিমেন্ট টপিকটা শেষ হবে, আর তার সাথে হলো গিয়ে চ্যাপ্টার 3 এর প্রথম অংশটা আমাদের সাকসেসফুলি শেষ হবে। তো চ্যাপ্টার 3 এর আজকে প্রথম অংশ শেষ করেই আমরা চ্যাপ্টার 2 এর যতটুকু স্টার্ট করা যায় সেটা, মানে চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশটা যতটুকু স্টার্ট করা যায় সেটা আমরা স্টার্ট করে দেব। তো ফার্স্টে আমাদেরকে একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করি, সিকিউ কোশ্চেন, তো আমাদের বুঝতে সুবিধা হবে। সিকিউ কোশ্চেন দিয়ে স্টার্ট করতেছি। আমাদেরকে বলা হলো যে 27 বেস 8, ঠিক আছে, 27 বেস 8 এর 3 ঘর পরের সংখ্যা থেকে 2 ঘর আগের সংখ্যাকে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। কোশ্চেনটা আমি আবার বলতেছি, 27 বেস 8 এর 3 ঘর পরের সংখ্যা থেকে 2 ঘর আগের সংখ্যাকে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রায় সময় আসে। আমি আপনাদের সাথে স্যাম্পল অফ কোশ্চেন নিয়ে কথাবার্তা বলতেছি যে সিকিউ কোশ্চেন কি কি টাইপের এখান থেকে আসতে পারে। তো এটা হচ্ছে আরেকটা নমুনা, যে 27 বেস 8 এর 3 ঘর পরের সংখ্যা থেকে 2 ঘর আগের সংখ্যা বিয়োগ করো। ওকে, তো এখানে বিয়োগ করোর জায়গায় পার্থক্য নির্ণয় করো, পার্থক্য নির্ণয় করো, অথবা কত বেশি, এই শব্দগুলো যদি থাকে তাহলে মনে রাখতে হবে আমাদেরকে কমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, আমাদেরকে কমপ্লিমেন্ট করতে হবে। মনে রাখবেন, সংখ্যা থেকে বিয়োগ করো বা পার্থক্য নির্ণয় করো, মানে এভাবে প্রশ্নের অঙ্কে যদি কথা উল্লেখ করা থাকে, বিয়োগ করো, পার্থক্য নির্ণয় করো, কত বেশি তা নির্ণয় করো, তাহলে আমাকে অবশ্যই কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। আপনারা জিনিসটা একটু বুঝে রাখেন, এটা কিন্তু খুবই সৃজনশীলের ক্ষেত্রে অনেকে কোশ্চেনগুলো কিন্তু ধরতে পারে না। যে দেখা গেছে এরকম টাইপের ম্যাথ দিল, তারা হলো গিয়ে নর্মাল ভাবে 27 এর 3 ঘর পরের সংখ্যা বের করে, 2 ঘর আগের সংখ্যা বের করে, তারপর নর্মাল নিয়মে বিয়োগ করে চলে আসে। স্যার, আমি আপনাদেরকে বলে রাখি, যদি কথায় বলা থাকে সংখ্যা বিয়োগ করো বা পার্থক্য নির্ণয় করো, কত বেশি বা কত কম, এইসব কথাগুলো যদি উল্লেখ করা থাকে, তাহলে আপনাকে অবশ্যই হলো গিয়ে কমপ্লিমেন্ট করতে হবে। লাইক এরকম যদি বলে যে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে যে তামিম সাকিবের থেকে, তামিম করছে হলো গিয়ে 100 বেস 8 রান, এবং তামিম করছে হলো গিয়ে সাকিব করছে 100 বেস 8 রান, আর তামিম করছে 257 বেস 8 রান, বা হলো গিয়ে 125 বেস 8 রান করছে। তো ওই সিরিজে তামিম এবং সাকিবের রানের ব্যবধান কত? অর্থাৎ ব্যবধানও যদি কথা উল্লেখ থাকে, তাহলে আপনাদেরকে
এই কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। তো আমি আপনাদেরকে যেটা বলতেছি জাস্ট একটা হচ্ছে ধারণা দিচ্ছি যে কমপ্লিমেন্ট থেকে কিভাবে বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আপনারা যদি এগুলো খুব ভালো মতো বুঝে যান তাহলে পরীক্ষার সময় আপনাদের জন্য খুব ইজি হবে, আপনারা পরীক্ষাতে খুব ভালো মার্কস পাইতে পারবেন। ঠিক আছে, তো আমি এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। তাহলে স্যার, আমি আপনাদেরকে কি বললাম, যদি বিয়োগ করার কথা বলে যে অত সংখ্যা থেকে অত সংখ্যা বিয়োগ করো, কথায় যদি লেখা থাকে বিয়োগ করো, কমপ্লিমেন্ট ইউজ করতে হবে। পার্থক্য নির্ণয় করো, তখনও কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। হ্যালো স্যার, স্যার ক্লাসে স্যার, লাইভ ক্লাসে স্যার। সরি স্যার, একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিল, সরি। যদি সংখ্যা বিয়োগ করো, পার্থক্য নির্ণয় করো কত বেশি, তারপর ব্যবধান কত, সেটা হচ্ছে হলো গিয়ে ব্যবধান যদি থাকে তাহলে আমাকে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। তাহলে এই কোশ্চেনটাতে আমরা কিভাবে করব সেটা একটু লক্ষ্য করেন, যে 27 বেস 8 এর 3 ঘর পরের সংখ্যা। তো 27 বেস 8 এর 3 ঘর পরের সংখ্যা বের করতে বলছে। তো 27 বেস 8 এর দশমিক সংখ্যা আমাদেরকে ফার্স্টে বের করে নিতে হবে। তো দশমিক সংখ্যা আমরা বের করে নিচ্ছি। তো এখানে আসতেছে আমাদের 7, 8 এর পাওয়ার 0, তারপরে আসতেছে 2, 8 এর পাওয়ার আমাদের হচ্ছে 1। তো 7 × 1, 2 × 8, ভ্যালু হচ্ছে 7, আর 16 ভ্যালু হচ্ছে 23 বেস 10। ওকে, তাহলে এটার 3 ঘর পরের সংখ্যা, এটা তো আমরা গত মানে একদম আগের দিকে শিখছিলাম। 27 বেস 8 এর 3 ঘর পরের সংখ্যা, 3 ঘর পরের সংখ্যা হচ্ছে হলো গিয়ে 23। 3 ঘর পরের সংখ্যা বলছে, দ্যাট মিন্স আমাদের এখানে 23 নিতে হবে, তার সাথে হচ্ছে 3 অ্যাড করতে হবে, বেস 10। অ্যাড করলে আমার রেজাল্ট আসবে হলো গিয়ে 26 বেস 10। ওকে, তারপর হচ্ছে 27 বেস 8 এর 2 ঘর আগের সংখ্যা, কারণ 3 ঘর পরের সংখ্যা থেকে 2 ঘর আগের সংখ্যা বিয়োগ করতে বলছে। আগের সংখ্যা যেহেতু বলছে, তাহলে আমরা কি করব, 23 মাইনাস কি করব 2 বেস 10, তাহলে আমাদের আসবে 21 বেস হচ্ছে হলো গিয়ে 10। ঠিক আছে স্যার। এখন আমাদের 3 ঘর পরের সংখ্যা থেকে 27 বেস 8 এর 3 ঘর পরের সংখ্যা থেকে 2 ঘর আগের সংখ্যা বিয়োগ করতে বলছে। আমি যেভাবে করে ম্যাথটা করতেছি পরীক্ষার খাতায় ঠিক সেভাবে করে আপনারা অ্যান্সার দিবেন যদি এই টাইপের কোশ্চেন আছে। তাহলে 27 এর 3 ঘর পরের সংখ্যা বিয়োগ 2 ঘর আগের সংখ্যা। এখন দেখেন 27-এর 3 ঘর পরের সংখ্যা কত, 26 বেস 10, আর 2 ঘর পরের সংখ্যা হচ্ছে 27-এর 2 ঘর আগের সংখ্যা হচ্ছে 21 বেস 10। তাহলে এখানে এখন আমাদেরকে এখানে কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। তো 27 এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইন নাম্বার, এটাকে আমরা আলাদা করে নিচ্ছি। তারপর 21 বেস 10 এটা হচ্ছে আমাদের নেগেটিভ সাইন নাম্বার, এটাকে আমরা হচ্ছে হলো গিয়ে আলাদা করে দিলাম। ওকে, এখন 26-কে
26 কে আমি হচ্ছে 2 দ্বারা ডিভাইড করব 13-0, 2 দ্বারা ডিভাইড করলে 6-1, 2 দ্বারা ডিভাইড করলে 3-0, 2 দ্বারা ডিভাইড করলে 1-1, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। তো আমরা এখান থেকে আমাদের শুধু ভাগশেষগুলোকে কাউন্ট করব, সেটা হচ্ছে নিচ থেকে উপরে আমাদের আসতেছে এমএসবি আর এখানে আসতেছে হলো গিয়ে এলএসবি। +26 বেস হচ্ছে হলো গিয়ে 10, প্লাসের জন্য আমাদের সাইন বিট হচ্ছে 0 আর আমরা ক্যালকুলেশন করে এখানে পাইছি 110110, বেস হচ্ছে 2। তো এখানে সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট 1 2 3 4 5, টোটাল হচ্ছে 6টা। তো শর্ট আছে কয়টা? 2টা। তো মাঝখানে আমাদের 2টা বসতেছে 8 বিট প্যাটার্নের জন্য। এখন 21 আমাদের নেগেটিভ ভ্যালু, তো 21কে ফার্স্টে পজিটিভ ধরে আমরা বাইনারিতে কনভার্ট করব, তাহলে 10 টাইমস যাবে আর এখানে থাকবে 1। 2 দ্বারা ডিভাইড করব 5-0, 2 দ্বারা ডিভাইড করব 2-1, 2 দ্বারা ডিভাইড করব 1-0, 2 দ্বারা ডিভাইড করব 0-1। আর কাউন্ট হবে নিচ থেকে উপরে এমএসবি, এলএসবি। প্লাসের জন্য 0, 10101, বেস হচ্ছে হলো গিয়ে 2। এখানে সাইন বিট হচ্ছে একটা, ক্যালকুলেটিভ বিট 1 2 3 4 5, টোটাল 6টা, শর্ট আছে 2টা, তাই মাঝখানে আমাদের কয়টা জিরো বসবে? 2টা জিরো বসবে। এবার আমরা এটাকে হচ্ছে হলো গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমাদের জিরো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 1, আর এই জিরোগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 1 0 1 0 1 0, বেস হচ্ছে হলো গিয়ে 2। জিরো চেঞ্জ হয়ে যাচ্ছে 1, সাইন বিটটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখানে -21 আসতেছে। এই জিরো চেঞ্জ হয়ে 1, এই জিরো চেঞ্জ হয়ে 1, এই 1 চেঞ্জ হয়ে 0, এই জিরো চেঞ্জ হয়ে 1, 1 চেঞ্জ হয়ে 0, 0 চেঞ্জ হয়ে 1, 1 চেঞ্জ হয়ে 0। তো +1, এখানে আমি করব 1 অ্যাড করতেছি, টুস কমপ্লিমেন্ট সংক্ষেপে লিখলাম। তো যোগ করলে 0 আর 1 আমাদের আসতেছে 1, 1 আর 1 অ্যাড করলে 1, 0, এখানে 1 0 1 1, আর এখানে আমাদের আসতেছে কি 1, বেস হচ্ছে হলো গিয়ে 2, আর এখানে আসতেছে -21, বেস 10। ওকে, তো আমরা -21 এর ভ্যালু পাইছি, এখন +26 এর ভ্যালু পাইছি। তো এখন প্লাস টোয়েন্টি সিক্স এর সাথে আমরা হচ্ছে হলো গিয়ে ভ্যালুগুলোকে অ্যাড করব। তো আমাদের এখানে আসতেছে 0 0 0 1 1 0 1 0, বেস হচ্ছে হলো গিয়ে 2। এখানে আমি হচ্ছে 21 দিব, বেস হচ্ছে হলো গিয়ে 10, তারপর আসতেছে 1 1 1 0 1 0 1 1, বেস হচ্ছে হলো গিয়ে 2। তো আমরা এটাকে যোগ করব, তাহলে এখানে আসতেছে +5, বেস হচ্ছে হলো গিয়ে 10। এখন আমরা এদেরকে যোগ করি, 0 আর 1 অ্যাড করলে 1, 1 আর 1 অ্যাড করলে 0, হাতে ক্যারি হচ্ছে 1, 1 আর 0 অ্যাড করলে 1, 1 আর 1 অ্যাড করলে আসতেছে হলো গিয়ে 0, 1 আর 1 অ্যাড করলে 0, 1 আর 1 অ্যাড করলে 0, 1 আর 1 অ্যাড করলে 0, হাতে ক্যারি হচ্ছে 1, 1 আর 1 অ্যাড করলে 0, হাতে ক্যারি হচ্ছে 1, এখানে নামতেছে 1, বেস হচ্ছে হলো গিয়ে 2। এখন এখানে যে অতিরিক্ত বিটটা আসতেছে, এখানে আমাদের যে অতিরিক্ত বিটটা আসতেছে, এই বিটটা হচ্ছে হলো গিয়ে আমাদের ওভারফ্লো বিট। ওভারফ্লো বিট, তো ওভারফ্লো বিটকে আমার বাদ দিতে হবে, কারণ আমার 8 বিট প্যাটার্নের জন্য আমি ক্যালকুলেশন করছি। এখানে +26 এর জন্য আমি হচ্ছে 8 বিট পাইছি, -21 এর জন্য 8 বিট পাইছি। তো এখানে 9 বিট আসছে, সুতরাং এটা আমাদের ওভারফ্লো বিট, এটাকে আমাকে সিস্টেম থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমার আসতেছে এখানে 0, আর তারপরে আসতেছে 101, বেস 2। তো +5 বেস 10, এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। তো স্যার এই টোটাল ম্যাথটা আপনারা বুঝতে পারছেন কিনা, যে কিভাবে পরীক্ষার খাতায় কোশ্চেন আসতে পারে? পরীক্ষায় হয়তো কখনো কমপ্লিমেন্টের কথা সরাসরি বলবে না, হয়তো বলবে সংখ্যা বিয়োগ করো অথবা পার্থক্য নির্ণয় করো। সংখ্যা বিয়োগ করো এটা কিন্তু কথায় থাকবে,
পার্থক্য নির্ণয় করো, কত বেশি পাইছে বা ব্যবধান কত, এগুলো যদি এই কিওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই টুস কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে স্যার। স্যার আপনারা কি স্যার বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আপনি ক্যারি বিট, ওভারফ্লো বিট যেটা খুশি সেটাই আপনি হলো গিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটাকে ক্যারি বিটও বলা যাবে স্যার। তো আমাদের চ্যাপ্টার 3 এর প্রথম অংশ কিন্তু সাকসেসফুলি শেষ, অর্থাৎ নাম্বার সিস্টেম শেষ আমাদের। এখন থেকে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশটা স্টার্ট করব, যেটা হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড টপিক। ঠিক আছে? তো সেটা খুবই কমপ্লিকেটেড টপিক, আমি চেষ্টা করব, আমি নিজেও মনে করেন অত ভালো পারি না, স্টিল শিখতেছি। তো আমি আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব। তো আমরা এখন চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশটা স্টার্ট করতেছি। তো দ্বিতীয় অংশটা হলো গিয়ে বুলিয়ান অ্যালজেব্রা এবং অ্যান্ড ডিজিটাল লজিক ডিজাইন। বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড ডিজিটাল লজিক ডিজাইন। বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড ডিজিটাল লজিক ডিজাইন। আর স্যার এখানে আমি কিন্তু, না এখানে অক্টালে নিতে হবে না স্যার, এখানে অক্টালে নিতে হবে না, এখানে অক্টালে নেওয়ার কোনো দরকার নাই স্যার। ঠিক আছে, এখানে অক্টালে নেওয়ার কোনো দরকার নাই। আর স্যার ক্লাসটা রেকর্ডেড থাকবে, আপনি পরবর্তীতে এটা রিপিট করে নিয়ে নেবেন, আপনি প্লেব্যাক থেকে দেখে নেবেন। স্যার এখানে অক্টালে না মানে এখানে রেজাল্টটা আপনার অক্টালে নেওয়ার দরকার নেই, এখানে বিয়োগ করতে বলছে। তো 3 ঘর পরের সংখ্যা থেকে 2 ঘর আগের সংখ্যাকে বিয়োগ করো। তো আপনার যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটাকে আপনি এভাবে করে শো করে দিলেই হবে, কারণ আমি তো এখানে কোনোখানে অক্টাল করি নাই। কারণ এখানে একটা জিনিস বলি, এখানে বিয়োগ করার কথা বলা হয়েছে, তো বিয়োগ করা মানে হচ্ছে কি, কিসে থাকবে, এটা কমপ্লিমেন্ট হবে। কিসে থাকবে স্যার, কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের রেজাল্টটা আপনার অবশ্যই কিসে রিপ্রেজেন্ট করতে হবে, বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে। তো যেহেতু বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে, তাই আমাদের দেখতে হবে যে অ্যান্সারটা বাইনারিতে আসছে কিনা। তো আমাদের অ্যান্সারটা এখন বাইনারিতে চলে আসছে, তো আমাদের এটা নিয়ে টেনশন করার কোনো কিছুই নাই। ঠিক আছে? ওকে। তো এটার উপর কোনো ধরনের মনে করেন যে এটাকে আবার অক্টালে নেওয়ার কোনো দরকার নাই, কারণ আমি আপনাদেরকে বলছি যে এই কিওয়ার্ডগুলো যদি ব্যবহার করা হয়, বিয়োগ করো, পার্থক্য নির্ণয় করো, কত বেশি বা ব্যবধান কত, তাহলে আমাদের হলো গিয়ে সে জায়গায় কমপ্লিমেন্ট ইউজ করতে হবে। আর যেহেতু কমপ্লিমেন্ট ইউজ করতে হবে, কমপ্লিমেন্টের রেজাল্ট আমরা কিসে রাখবো স্যার, বাইনারিতে রাখবো। তো সেটার জন্য আমি যখন এখানে ক্যালকুলেশন করে রেজাল্ট বাইনারিতে নিয়ে আসছি, তখন এটাকে আবার পুনরায় অক্টালে নেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে স্যার, আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পারছেন স্যার। ওকে। আর আপনারা জানেন যে কম্পিউটার সিস্টেম সাবট্রাকশনটা কমপ্লিমেন্টের থ্রুতে করে। তো সেটার জন্য যে কোনো বেস দেওয়া হোক না কেন, সেটাকে আপনার বাইনারিতেই রাখতে হবে। হ্যাঁ, ওভারফ্লো বিট অবশ্যই চিহ্নিত করা লাগবে। ওভারফ্লো বিট যদি চিহ্নিত না করেন তাহলে প্রবলেম আছে। ঠিক আছে? তো আমরা এখন আমাদের দ্বিতীয় অংশে স্টার্ট করতেছি চ্যাপ্টার 3 এর, এটা হচ্ছে 3.2। আমরা সাকসেসফুলি আইসিটি চ্যাপ্টার 3 এর প্রথম অংশ শেষ করে ফেলছি। ওকে। তো বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড ডিজিটাল লজিক ডিজাইন। স্যার বুলিয়ান অ্যালজেব্রাটা কি? স্যার এখানে আমরা দেখব যে 0 আর 1 এর মাধ্যমে কিভাবে ইলেকট্রনিক ডিভাইস বা 0 আর 1 এর মাধ্যমে কিভাবে হলো গিয়ে লজিক টেস্ট করা হয়। তো বুলিয়ান অ্যালজেব্রাটা কি? বুলিয়ান অ্যালজেব্রা মূলত দুইটা অংশের সমন্বয়ে গঠিত। একটা বুলিয়ান লজিক, একটা বুলিয়ান লজিক, আর আরেকটা বুলিয়ান অপারেটর। তো বুলিয়ান লজিক এবং বুলিয়ান অপারেটরের সমন্বয়ে গঠিত বীজগণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। তো ফার্স্টে একটু লিখে রাখেন, আশা রাখি কোনো কিছু বুঝবেন না, সামনে আস্তে আস্তে সবকিছু বুঝবেন। তো এখানে আপনাকে বলবে হোয়াট ইজ বুলিয়ান অ্যালজেব্রা।
হোয়াট ইজ, আচ্ছা স্যার আমি আরেকটা জিনিস বলি, আমি কমপ্লিমেন্ট রিগার্ডিং টোটাল হলো গিয়ে অলমোস্ট আজকের ক্লাসটা নিয়ে 3টা ক্লাসে কমপ্লিমেন্ট রিগার্ডিং কথাবার্তা বলছি। তো কমপ্লিমেন্টের একদম জিরো থেকে আজকের একদম লাস্ট অংশ পর্যন্ত সবকিছু ডিটেলসে বলা হয়েছে। তো প্রতি ক্লাসে প্রত্যেকটা টপিক রিপিট করা, প্রিভিয়াস টপিক রিপিট করা খুবই কঠিন একটা ব্যাপার। তো সেটার জন্য আপনাদের সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে যে লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থেকে যায়। তো আপনারা যদি কোনো ক্লাস মিস করেন তাহলে হচ্ছে যে আমাদের ঢাকা কলেজের ভিডিও সেকশন থেকে পেজের আপনি ক্লাসগুলো দেখে নিতে পারবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, ওইখানে প্রতিদিনের ক্লাস প্রতিদিন হচ্ছে আপলোড করা হয়। ওইখান ওইখানের প্লেলিস্ট থেকেও আপনি ক্লাসগুলো দেখে নিতে পারবেন। তো আমি শুরু করতেছি হোয়াট ইজ বুলিয়ান অ্যালজেব্রা। এটা পরীক্ষায় 1 নাম্বার কোশ্চেনের জন্য থাকবে যে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে, ঠিক আছে, বা বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান অ্যালজেব্রা কি, ঠিক আছে, হোয়াট ইজ বুলিয়ান অ্যালজেব্রা, বা পরীক্ষায় থাকবে বুলিয়ান অ্যালজেব্রা কি। তো এটার ডেফিনেশন আমরা কি দিব, এটা ডেফিনেশন দিব বুলিয়ান লজিক এবং বুলিয়ান অপারেটরের সমন্বয়ে গঠিত বীজগণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। বুলিয়ান লজিক এবং বুলিয়ান অপারেটরের সমন্বয়ে গঠিত বীজগণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। ওকে, বুলিয়ান বুলিয়ান লজিক এবং বুলিয়ান অপারেটরের সমন্বিত অ্যালজেব্রাকে বা বীজগণিতকে মূলত স্যার বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। এই বুলিয়ান অ্যালজেব্রাটা সর্বপ্রথম ইনভেন্ট করে জর্জ বুলি, ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রাটা সর্বপ্রথম ইনভেন্ট করে জর্জ বুলি। আর বুলিয়ান অ্যালজেব্রার মেইন বেস হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা হলো গিয়ে কাজ করে কিভাবে, বাইনারি নাম্বার সিস্টেমের উপর বেস করে কাজ করে। ওকে, বাইনারি নাম্বার সিস্টেমের মাধ্যমে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান অপারেটর হলো গিয়ে মূলত হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমকে ফলো করে। তাহলে স্যার বুলিয়ান অ্যালজেব্রার ডেফিনেশনটা কি, বুলিয়ান লজিক এবং বুলিয়ান অপারেটরের সমন্বয়ে গঠিত অ্যালজেব্রাকে মূলত বলা হয় স্যার বুলিয়ান অ্যালজেব্রা। আর বুলিয়ান অ্যালজেব্রা টোটালটা হচ্ছে বাইনারি সিস্টেমকে ফলো করে, অর্থাৎ বাইনারি সিস্টেমের উপর বেস করে কাজ করে, এটার মূল ভিত্তি হচ্ছে 0 আর 1। এখন আসা যাক বুলিয়ান লজিক কি। স্যার বুলিয়ান লজিকটা মূলত হচ্ছে মানে আমরা যে কম্পিউটারে কোনো ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশনটা সঠিক না মিথ্যা সেটা হচ্ছে বুলিয়ান লজিকের মাধ্যমে ফাইন্ড আউট করা হয়, ঠিক আছে। বাইনারি 0 এবং 1-এর মাধ্যমে কম্পিউটারে কি করা হয়, সত্যতা যাচাই করা হয়। এই যে কোন জিনিসটা সত্য কোন জিনিসটা মিথ্যা, প্রত্যেকটা ইনস্ট্রাকশন সঠিক না হচ্ছে ভুল, সেটা কম্পিউটার কেমনে ফাইন্ড আউট করে, কম্পিউটার সেটা ফাইন্ড আউট করার জন্য ব্যবহার করে বুলিয়ান লজিক। তো বুলিয়ান লজিক মূলত 2 প্রকার, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। বুলিয়ান লজিক হচ্ছে ট্রু, লজিক 2 ভাগে ভাগ করা হয়, আর একটা হচ্ছে ফলস। বুলিয়ান লজিক ট্রুকে রিপ্রেজেন্ট করা হয় 1 দিয়ে, আর ফলসকে রিপ্রেজেন্ট করা হয় 0 দিয়ে। তার মানে ডিজিটাল ইলেকট্রনিক্সে সত্যতা যাচাইয়ের জন্য ব্যবহৃত বাইনারি 1 এবং 0কে মূলত বলা হয় বুলিয়ান লজিক। একটু ডেফিনেশনটা লিখে রাখেন। ডিজিটাল ইলেকট্রনিক্সে বা ডিজিটাল সিস্টেমে সত্যতা যাচাইয়ের জন্য বা ভেরিফিকেশনের জন্য ব্যবহৃত বাইনারি 0 আর 1কে মূলত স্যার বলা হয় বুলিয়ান লজিক, ঠিক আছে। ওকে স্যার, স্যার আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াচ্ছি, সবাই কমেন্ট করার থেকে বাদ দিয়ে ক্লাসটা একটু ফলো করেন, আপনাদের কাজে লাগবে।
কারণ এগুলো যেগুলো কথা বলতেছি এগুলো ডিটেলসে আপনাদের পাইতে হয়তো কষ্ট হইতে পারে, সেজন্য আমি প্রত্যেকটা লাইন ডিটেলসে বলার চেষ্টা করতেছি। ওকে, আমি আবার বলতেছি, বুলিয়ান লজিক এবং বুলিয়ান অপারেটরের সমন্বয়ে গঠিত বীজগণিতকে মূলত স্যার হচ্ছে হলো গিয়ে বুলিয়ান অ্যালজেব্রা বলে। এখন এই যে বুলিয়ান লজিকের কথা বলতেছি, বুলিয়ান লজিকটা কি? আপনারা কখনো এটা চিন্তা করছেন যে আপনি ক্যালকুলেটরে যে ক্যালকুলেশন গুলো করতেছেন সেটা সঠিক কিনা? আপনি তো নির্ভুলভাবে সেটাকে বিশ্বাস করতেছেন, কারণ আপনার বিশ্বাস যে কম্পিউটার কখনো ভুল করতে পারে না। এই কনফিডেন্সটা মূলত আপনি অজান্তেই পাইছেন হলো গিয়ে কার কারণে? বুলিয়ান লজিকের কারণে। আপনি প্রতিবার যখন কম্পিউটার সিস্টেমে ইউজার নেম পাসওয়ার্ড দেন, যে কম্পিউটার সিস্টেম সেগুলোকে কি করে? ভেরিফাই করে। সেগুলো ভেরিফাই করে আইডেন্টিফাই করার এই যে ইয়েটা, মনে করেন যে ক্যাপাবিলিটিটা, সেটা ডিপেন্ড করে হলো গিয়ে বুলিয়ান লজিকের উপর। অর্থাৎ ডিজিটাল সিস্টেমে আমরা যে অপারেশনগুলো করতেছি সেটা সঠিক না ভুল, ভ্যালিড না ইনভ্যালিড, সেগুলো মনে করেন যাচাই বাছাইয়ের কাজটা মূলত এই বুলিয়ান লজিকের উপর ডিপেন্ড করে। তো বুলিয়ান লজিক দুই ধরনের, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। ওয়ান হলে সেটাকে আমরা কি বলবো? ট্রু। আর জিরো হলে সেটাকে মূলত বলা হবে ফলস। যদি বলা হয় বুলিয়ান ট্রু, মানে ট্রু আর ফলস যদি কখনো আপনাদের সামনে আসে কম্পিউটারে, তখনই বুঝবেন যে আপনাকে কি শেখানো হচ্ছে? বুলিয়ান লজিক। ট্রু হলে সিগন্যাল হবে ওয়ান, আর ফলস হলে সিগন্যাল হবে কি? জিরো। তো পরীক্ষায় যদি আসে বুলিয়ান লজিক কি, এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট কোশ্চেন আসে এক নম্বরে, যেগুলো স্টুডেন্টরা একটু প্রবলেমে পড়ে যায়। তো প্রবলেমে পড়ার কিছু নাই, যে পরীক্ষায় যত ধরনের এক নম্বরের জন্য কোশ্চেন আসতে পারে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। যেমন আমি বুলিয়ান লজিক এবং বুলিয়ান ডিজিটাল লজিক, বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিজিটাল লজিক ডিজাইনের টপিকটা স্টার্ট করার পর ফার্স্টেই আপনাদেরকে বুলিয়ান অ্যালজেব্রার ডেফিনেশন দিছি। ডেফিনেশনটা কি? বুলিয়ান লজিক এবং বুলিয়ান অপারেটরের সমন্বয়ে গঠিত বীজগণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। দেন আমি হচ্ছে হলো গিয়ে বুলিয়ান লজিককে আপনাদের সামনে ডেসক্রাইব করতেছি। বুলিয়ান লজিক কি? ডিজিটাল সিস্টেমের সত্যতা যাচাইয়ের জন্য ব্যবহৃত বাইনারি জিরো এবং ওয়ানকে বুলিয়ান লজিক বলে, যেখানে জিরো বলতে মূলত ফলসকে বোঝায়, ওয়ান বলতে মূলত ট্রুকে বোঝায়। ঠিক আছে স্যার? ওকে। আর স্যার আরেকটা জিনিস, আইসিটিতে আপনি বাংলা ইংলিশ মিক্স করে লিখতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, সেখানে প্রবলেম হওয়ার কথা না, আপনারা নাম্বার পাবেন। ওকে। তো এবার আসা যাক, বুলিয়ান লজিক তো গেল, বুলিয়ান অপারেটরটা কি? হোয়াট ইজ বুলিয়ান অপারেটর? তো স্যার সেটা বোঝানোর আপনাদেরকে একটু চেষ্টা করতেছি। তো স্যার বুলিয়ান অপারেটরটা কি সেটা বোঝার জন্য আপনাদের ফার্স্টে একটা ঘটনা বুঝতে হবে। ঘটনাটা হচ্ছে যে আমি তো খুবই ভালো স্টুডেন্ট ছিলাম, আপনারা সবাই জানেন। তো মনে করেন আমার রিপোর্ট কার্ড, আমাদের সময়, মানে আমি জানি না আপনাদের সময় কি করছে, আমাদের সময় বার্ষিক পরীক্ষার রিপোর্ট কার্ডটা গার্ডিয়ানকে ডাক দিয়ে গার্ডিয়ানের হাতে দেওয়া হতো, এটা ম্যান্ডেটরি ছিল। তো স্কুলে থাকতে যখন ক্লাস 9 থেকে 10-এ উঠবো, তখন হচ্ছে হলো গিয়ে যে আমার স্যার হচ্ছে হলো গিয়ে আমার মাকে ডাক দিয়ে নিয়ে আসছে। তো আহ, আসার পর আমার মাকে রিপোর্ট কার্ডটা দিচ্ছে। তো রিপোর্ট কার্ডের মধ্যে মনে করেন আমি ফিজিক্সে মনে করেন পাস করতে পারি নাই, ফেল করছি। তারপরে মনে করেন ম্যাথে ফেল করছি, কেমিস্ট্রিতে কোনো রকম পাস করছি। তারপরে মনে করেন ধর্মতে আমি হচ্ছে হলো গিয়ে পাস করছি। তো স্যার আমার রিপোর্ট কার্ডটা যখন আমার গার্ডিয়ানকে দিবে, দেওয়ার সময় আমার স্যার আমাকে কি বলবে? যে আপনার ছেলে কিছু সাবজেক্টে পাস করছে এবং কিছু সাবজেক্টে ফেল করছে। ডেফিনেটলি এভাবে করে আমার টিচার কখনো হচ্ছে আমার গার্ডিয়ানকে রিপোর্ট কার্ড দেওয়ার সময় বলবে না। বলবে যে আপনার ছেলে একটা অপদার্থ, সে পরীক্ষায় হচ্ছে হলো গিয়ে ফেল করছে। তাহলে স্যার এখানে যদি আপনি দেখেন, একটা কম্পিউটারে মাল্টিপল ইনস্ট্রাকশন কিন্তু যাইতে পারে। তো এখানে দেখেন আমি, আচ্ছা ওইটাতে পরে যাই। এখানে আমি কিছু সাবজেক্টে ফেল করছি, কিছু সাবজেক্টে পাস করছি। তো এই সাইডটাকে আমি কি হিসাবে কনসিডার করতে পারি? ইনপুট হিসাবে কনসিডার করতে পারি। এই সাইটটাকে আমি কি হিসাবে কনসিডার করতে পারি? ইনপুট হিসেবে কনসিডার করতে পারি। আর এখানে আমি কি হিসেবে কনসিডার করতে পারি? আউটপুট। তো ইনপুটে ফেলও ছিল, ইনপুটে মনে করেন পাসও ছিল। ঠিক আছে? ওকে স্যার। এখন মনে করেন কিছু সাবজেক্টে ফেল করছি, কিছু সাবজেক্টে আমি পাস করছি। তো রিপোর্ট দেওয়ার সময় আমার আউটপুট কিন্তু একটাই আসবে, সেটা হচ্ছে হলো গিয়ে ফেল। কারণ
আমরা দেখছি যে মনে করেন আপনি যে সব সাবজেক্টে ভালো করছেন কিন্তু একটাতে ফেল করার কারণে টোটাল রেজাল্টটা কি হয়ে যাচ্ছে, ফেল হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে একটা জিনিস আমরা শিখতে পাইতেছি, একটা সিস্টেমে ইনপুট অনেক কিছুই হইতে পারে, আউটপুট সবসময় কি আসবে, একটাই আসবে। তো আউটপুট হিসেবে আমাকে কি দেখাচ্ছে, ফেল দেখাচ্ছে। তো রিপোর্ট কার্ড কি করতেছে, এই মাল্টিপল ইনপুটগুলোকে প্রসেস করে একটা আউটপুট দিবে, আইদার ফেল দিবে অথবা পাস দিবে। এখন আপনি চিন্তা করেন, কম্পিউটারে বিভিন্ন ইনস্ট্রাকশন যায়, আই ফর আমি দিলাম হলো ইনস্ট্রাকশন, এটা মনে করেন ইনস্ট্রাকশন 1, এটা হচ্ছে ইনস্ট্রাকশন 2, এটা হচ্ছে ইনস্ট্রাকশন 3, এটা হচ্ছে ইনস্ট্রাকশন 4। এখন কিছু ইনস্ট্রাকশন ফলস হইতে পারে, কিছু ইনস্ট্রাকশন ট্রু হইতে পারে। তো যেগুলো ফলস সেগুলোকে আমি ধরলাম হলো গিয়ে 0, যেগুলো ফলস সেগুলোকে ধরলাম 0, আর যেগুলো ট্রু সেগুলোকে ধরলাম 1, যেগুলো ট্রু সেগুলোকে ধরলাম 1। অর্থাৎ কিছু ইনস্ট্রাকশন আমার ফলস হইতে পারে, কিছু ইনস্ট্রাকশন আমার কি হইতে পারে স্যার, ট্রু হইতে পারে। কিন্তু কম্পিউটার এটা ডিসাইড করবে যে আউটপুটটা কি হবে, আইদার ফলস হবে অথবা ট্রু হবে। এই যে রিপোর্ট, এটাকে আমরা কি ধরতে পারি, একটা সিস্টেম ধরতে পারি। অর্থাৎ কম্পিউটার সিস্টেমে যেই সিস্টেম, ডিজিটাল সিস্টেমে যেই সিস্টেম বাইনারি এক বা একাধিক ইনপুটকে প্রসেস করে একটি মাত্র আউটপুট প্রদান করে, তাকে মূলত স্যার বলা হয় বুলিয়ান অপারেটর। অর্থাৎ এখানে জিরো হচ্ছে হলো গিয়ে জিরো আর ওয়ান, এখানে জিরো আর ওয়ান হচ্ছে হলো গিয়ে আমাদের বুলিয়ান লজিক। এখানে জিরো আর ওয়ান হচ্ছে হলো গিয়ে বুলিয়ান লজিক। তো এই বুলিয়ান লজিককে সিস্টেমটা কি করতেছে, প্রসেস করতেছে। তো প্রসেস করে একটা কি করতেছে, আউটপুট দিতেছে। তাহলে একটা সিস্টেমে, একটা ডিজিটাল সিস্টেমে মাল্টিপল বুলিয়ান লজিক ইনপুট হইতে পারে, সেটা জিরো হইতে পারে, ওয়ান হইতে পারে। কিন্তু সেই বুলিয়ান লজিকগুলোকে প্রসেস করে একটা মাত্র যেই সিস্টেম আউটপুট প্রোভাইড করে, এই যেই সিস্টেম এই বুলিয়ান লজিকগুলোকে প্রসেস করে একটা আউটপুট প্রোভাইড করে, তাকেই মূলত স্যার বলা হয় বুলিয়ান অপারেটর। তাকে বলা হয় কি, বুলিয়ান অপারেটর। ঠিক আছে, সেই ইয়েটাকেই মূলত স্যার বলা হয় বুলিয়ান অপারেটর। তাহলে আমরা ডেফিনেশনটা কি দিব, যেই সিস্টেম বুলিয়ান এক বা একাধিক বুলিয়ান লজিককে প্রসেস করে একটি মাত্র আউটপুট প্রোভাইড করে বা আউটপুট প্রদান করে, তাকেই মূলত বলা হয় বুলিয়ান অপারেটর। একটু ডেফিনেশনটা লিখে ফেলেন, একটু সবাই ডেফিনেশনটা লিখে ফেলেন স্যার, একটু কষ্ট করে ডেফিনেশনটা লিখে ফেলেন। যে যেই সিস্টেম ডিজিটাল সিস্টেমে, যেই সিস্টেম এক বা একাধিক বুলিয়ান লজিককে প্রসেস করে একটি মাত্র আউটপুট প্রোভাইড করে বা একটি মাত্র আউটপুট প্রদান করে, তাকে বুলিয়ান অপারেটর বলে। আমি আবার বলতেছি, ডিজিটাল সিস্টেমে যেই সিস্টেম এক বা একাধিক বুলিয়ান লজিককে প্রসেস করে একটি মাত্র আউটপুট প্রোভাইড করে বা একটি মাত্র আউটপুট প্রদান করে, তাকে বুলিয়ান অপারেটর বলে। ঠিক আছে স্যার? ওকে স্যার। এখন আমরা তো বুলিয়ান অপারেটরের কথাবার্তা বলতেছি। তো বুলিয়ান অপারেটরের কথা যেহেতু আমরা বলতেছি, তো এবার ক্লাসিফিকেশন অফ বুলিয়ান অপারেটর নিয়ে আমরা কথাবার্তা বলবো। কারণ আমি জানি না আপনারা পড়াতে কনসেন্ট্রেট করতেছেন কিনা, আমি আসলে কমেন্টস থেকে যা দেখতেছি আপনারা হচ্ছে আপনাদের নিজস্ব কথাবার্তা নিয়ে গসিপ করতেছেন। আমি বিগত ক্লাসগুলোতেও কিন্তু আপনাদেরকে ওয়ার্ন করছি এই বিষয়টায়, যে এখানে ক্লাসটা উন্মুক্ত করা হয়েছে সবার জন্য। তো আপনারা ক্লাসটা ফলো করবেন। ক্লাস রিগার্ডিং যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো জানা থাকে, থাকে, সেটা হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন। সেটা আমরা যারা আছি, যারা ক্লাস নিচ্ছি, তারা হচ্ছে হলো গিয়ে যথাসাধ্যভাবে চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে? কিন্তু আপনাদের এখানে দেখা যাচ্ছে যে আপনারা হচ্ছে হলো গিয়ে এক একজন যার সাথে গসিপ করতেছেন, ওইটার জন্য তো আপনাদের নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং আছে, আপনারা মেসেঞ্জার ইউজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন। ঠিক আছে? তো এটা আপনারা একটু স্যার মাথায় রাখবেন। কারণ আপনাদের ক্লাস যদি আমরা, যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন, তাদেরকে যদি আমরা ব্লক করে দিই, ক্ষতিগ্রস্ত আলটিমেটলি কিন্তু এন্ড অফ দ্য ডে তে আপনিই হবেন। ঠিক আছে স্যার? তো বেটার হয় যে আপনারা সবাই পড়াতে কনসেন্ট্রেট করেন, আর যেহেতু এখানে ক্লাস হচ্ছে, ক্লাস রিগার্ডিং কথাবার্তাগুলো বলার চেষ্টা করবেন। ঠিক আছে স্যার? আই থিঙ্ক আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আমি আজকে আপনাদের চ্যাপ্টার 3 এর
দ্বিতীয় অংশ স্টার্ট করছি। তো দ্বিতীয় অংশতে আমি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড ডিজিটাল লজিক ডিজাইন নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করতেছি, যেটা চ্যাপ্টার 3-তে সবচেয়ে কমপ্লিকেটেড টপিক। এটা যত টাইম যাবে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো কমপ্লিকেটেড এই জন্যই বলতেছি কারণ এখানে প্রত্যেকটা ডিটেলস আপনাকে ভালো মতো বুঝতে হবে। আপনি যদি ডিটেলসগুলো না বুঝেন, সামনে আমি যা পড়াবো সেগুলো কোনো কিছুই আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? তো এটার জন্য আপনাদেরকে হচ্ছে ক্লাসগুলোতে কনসেন্ট্রেট করতে হবে। আপনারা দেখছেন কিনা, আমি ক্লাসের মধ্যে আপনাদেরকে সিকিউ কোশ্চেন কিভাবে আসতে পারে আর আমি আপনাদেরকে সেভাবে প্রত্যেকটা ডিটেলস পড়ানোর চেষ্টা করি, যাতে এমসিকিউ যে পরীক্ষাগুলো হবে সেটার যেন আপনাদের 80 থেকে 90% পড়া এই টপিক থেকেই যেন কভার করে যায়। আর সিকিউ তো আমি আপনাদেরকে ডিটেলসেই বলে দিই যে কোন জায়গা থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। তো এটার জন্য আপনাদেরকে ক্লাসগুলো হলো গিয়ে ফলো করতে হবে। ঠিক আছে? ওকে। তো আমরা বুলিয়ান অ্যালজেব্রার কথা বলছি, বুলিয়ান অ্যালজেব্রার পর বুলিয়ান লজিক, বুলিয়ান অপারেটরের কথা বলছি। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ অপারেটর। তার অপারেটরের সিম্বলগুলোর কথা একটু বলি। অপারেটর লাইক হচ্ছে প্লাস মাইনাস, এগুলো ম্যাথে আমরা যে প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশনের সাইন, ডিভিশনের সাইন ইউজ করি, এগুলো কিন্তু অপারেটর। তো তেমনি আমাদের এখানে আমরা কাকে নিয়ে কাজ করতেছি? বুলিয়ান লজিক নিয়ে কাজ করতেছি। আমরা হচ্ছে বুলিয়ান লজিক নিয়ে কাজ করতেছি। তো বুলিয়ান লজিককে প্রসেস করার জন্য আমাদের হচ্ছে 0 আর 1 ব্যবহার করতে হবে। ঠিক আছে? এখন ক্লাসিফিকেশন অফ অপারেটর। অপারেটরকে মূলত স্যার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্যার বেসিক অপারেটর, একটা হচ্ছে বেসিক অপারেটর, আরেকটা হচ্ছে স্যার কম্বিনেশনাল অপারেটর। কম্বিনেশনাল অপারেটর, একটা হচ্ছে স্যার বেসিক অপারেটর, আরেকটা হচ্ছে কম্বিনেশনাল অপারেটর। বেসিক অপারেটর বলতে বাংলায় বোঝায় মৌলিক অপারেটরকে। ঠিক আছে? বেসিক অপারেটর বলতে বাংলায় বোঝায় মৌলিক অপারেটরকে। আর কম্বিনেশনাল অপারেটর বলতে মূলত স্যার বোঝায় যৌগিক অপারেটরকে। তো স্যার, যখনই কাউকে মৌলিক অপারেটরের কথা বলা হয় তখন বলে যেই অপারেটরকে ভাঙলে ওই অপারেটর ব্যতীত অন্য কোনো অপারেটরকে পাওয়া যায় না, তাদেরকে মৌলিক অপারেটর বলে। কনসেপ্টটা ঠিক আছে কিন্তু লেখাটা ঠিক নাই। ঠিক আছে? আপনারা যেভাবে এখানে ডেফিনেশনটা দিচ্ছেন ইন্সপায়ার্ড বাই মৌলিক পদার্থ, ঠিক আছে, তো আপনাদের যে চিন্তা কনসেপ্টটা ওইটা ঠিক আছে, কিন্তু বাট পরীক্ষার খাতায় লেখার জন্য সেটা সুইটেবল না। তো পরীক্ষায় যদি বেসিক অপারেটর বা মৌলিক অপারেটরের বিষয়টা আসে তাহলে আপনারা সেটার অ্যান্সার কেমনে দিবেন, সেটা আমি একটু আপনাদেরকে ডেসক্রাইব করতেছি যে পরীক্ষার খাতায় আপনারা বেসিক অপারেটর বা মৌলিক অপারেটরের ডেফিনেশনটা কেমনে দিবেন। তাহলে লিখবেন যে অপারেটর ওই অপারেটর ব্যতীত অন্য কোনো অপারেটরের কাজ সম্পাদন করতে পারে না বা অন্য কোনো অপারেটরকে প্রতিস্থাপন করতে পারে না, তাকে বেসিক অপারেটর বা মৌলিক অপারেটর বলে। আমি আবার ডেসক্রাইব করতেছি। যেই অপারেটর ওই অপারেটর ব্যতীত অন্য কোনো অপারেটরের কাজ সম্পাদন করতে পারে না বা অন্য কোনো অপারেটরকে প্রতিস্থাপন করতে পারে না, তাকে বেসিক অপারেটর বা মৌলিক অপারেটর বলে। ঠিক আছে? আমি আবার বলতেছি, যে অপারেটর, যেই বুলিয়ান অপারেটর ওই অপারেটর ব্যতীত অন্য কোনো অপারেটরের কাজ সম্পাদন করতে পারে না, যে অপারেটর ওই অপারেটর ব্যতীত অন্য কোনো অপারেটরকে প্রতিস্থাপন করতে পারে না, তাকে বেসিক অপারেটর বা মৌলিক অপারেটর বলে। ঠিক আছে? তো মৌলিক অপারেটর মূলত হলো গিয়ে তিন প্রকার। একটা হচ্ছে অ্যান্ড, একটা অর, আর একটা হচ্ছে নট। ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক অপারেটর, অ্যান্ড, অর, নট। আর কম্বিনেশনাল অপারেটর কি? যে সকল অপারেটর একাধিক যৌগিক অপারেটরের সমন্বয়ে গঠিত তাদেরকে হচ্ছে কম্বিনেশনাল অপারেটর বা যৌগিক অপারেটর বলে। আমি আবার বলতেছি, যে সকল অপারেটর একাধিক মৌলিক অপারেটরের সমন্বয়ে গঠিত তাদেরকে কম্বিনেশনাল অপারেটর বা হলো গিয়ে যৌগিক অপারেটর বলে। ঠিক আছে স্যার? আমি আরেকবার বলতেছি, যে অপারেটর একাধিক যৌগিক অপারেটরের সমন্বয়ে গঠিত, যে অপারেটর একাধিক মৌলিক অপারেটরের সমন্বয়ে গঠিত তাদেরকে হচ্ছে যৌগিক অপারেটর বলে। এক্সঅর, এক্সনর, মানে এক্সঅরটাই রাখি আমরা। এক্সঅর হলো গিয়ে আমাদের কম্বিনেশনাল অপারেটর। ওকে? এক্সঅর হলো গিয়ে আমাদের কম্বিনেশনাল অপারেটর। তো
তো অপারেটর দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক অপারেটর, একটা যৌগিক অপারেটর। তার এখানে যে মৌলিক অপারেটর গুলো লিখছি অ্যান্ড, অর, নট, এটার যে আমি সংজ্ঞাটা বলছি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। আমি বলছি মৌলিক অপারেটরের সংজ্ঞা, যেই অপারেটর ওই অপারেটর ব্যতীত অন্য কোনো অপারেটরের কার্য সম্পাদন করতে পারে না, অর্থাৎ যে অপারেটর ওই অপারেটর ব্যতীত অন্য কোনো অপারেটরকে প্রতিস্থাপন করতে পারে না, তাকে মৌলিক অপারেটর বা বেসিক অপারেটর বলে। এখন দেখেন, অ্যান্ড এর কাজটা শুধুমাত্র অ্যান্ড করতে পারবে, অ্যান্ড শুধুমাত্র অ্যান্ড কে রিপ্লেস করতে পারবে। অ্যান্ড দ্বারা কখনো অরের কাজ করা যাবে না, অ্যান্ড দ্বারা কখনো নটের কাজ করা যাবে না। ঠিক আছে? আবার একইভাবে অর, অরের কথা যদি বলি, অর শুধুমাত্র অরের কাজ করতে পারবে, অর দ্বারা কখনো এন্ডের কাজ করা যাবে না, অর দ্বারা কখনো নটের কাজ করা যাবে না। ওকে, এরপরে আসে স্যার নট অপারেটর। নট অপারেটর শুধু নটের কাজ করতে পারবে, নট কখনো অরের কাজ করতে পারবে না, নট কখনো এন্ডের কাজ করতে পারবে না। ঠিক আছে? অপরদিকে এই যে আমি যে এখানে যে কথাগুলো বলছি, এখান থেকে আপনি ক্লিয়ারলি দেখতে পাইতেছেন যে এন্ড শুধুমাত্র এন্ডের কাজ করতে পারবে, এন্ড কখনো অরের কাজ করতে পারবে না, নটের কাজ করতে পারবে না। এজন্য এই অপারেটর, এই তিনটা অপারেটরকে বলা হয় মৌলিক অপারেটর। আর স্যার আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, পরীক্ষায় অপারেটরের নাম লেখার সময় সবাই এভাবে করে লেখেন, অনেকে অনেকে এভাবে লেখেন, আবার অনেকে এভাবে লেখেন। ঠিক আছে? অনেকে এভাবে লেখেন। তো এইভাবে করে পরীক্ষার খাতায় কখনো স্যার লেখা যাবে না। এভাবে যদি অপারেটরের নাম লেখেন, পরীক্ষায় আপনারা কখনো নাম্বার পাবেন না। অপারেটরের নামগুলো সবগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আর এখানে যে এক্সঅর অপারেটরের কথা বলছি, এটা মূলত একটা যৌগিক অপারেটর। এটা অ্যান্ড, অর, নট এই তিনটা অপারেটরের সমন্বয়ে গঠিত। ঠিক আছে? এটা আমরা সামনে শিখবো, সামনের ক্লাসগুলোতে এগুলো নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে স্যার। থ্যাংক ইউ।